তো গাইজ ফাইনালি উই হ্যাভ ডান ইট। ইংল্যান্ডকে রীতিমতো নেস্ত নাবুদ করে আমরা তাদের হাত থেকে একটা ড্র ছিনিয়ে নিয়েছি, এবং এটা শুধুমাত্র যে ড্র এমনটা কিন্তু নয়, এটা আমাদের এক টাইপের জয় আমরা বলতে পারি। একটা দল 311 রানে প্রথম ইনিংসে এগিয়ে থাকার পরে কিভাবে দ্বিতীয় ইনিংসে এসে তারা মুখ থুবড়ে পড়ে এবং ভারত ইংল্যান্ডের হাত থেকে পরাজয়টাকে অ্যাভয়েড করে একটা ড্র ছিনিয়ে নিয়ে আসে, এটা কিন্তু ভারতীয় দলের একটা কাইন্ড অফ আমরা বলতে পারি জয়। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে লেট মি টেল ইউ, আমার একটু আজকে শরীরটা খারাপ আছে, যার কারণে ভিডিওতে এনার্জি এবং ভয়েস দুটো জিনিসেরই একটু সমস্যা হতে পারে, সো আই এম সরি ফর দ্যাট। এবার ম্যাচের কথা যদি বলি, তো ভারতীয় দল গতকাল যখন ব্যাটিং করছিল, আমি আপনাদের বলেছিলাম যে পিচে খুব একটা কিন্তু বোলারদের জন্য হেল্প নেই, এবং ভারত যদি এখানে ম্যাচটা ড্র করে দেয় আমি খুব একটা অবাক হব না, এবং এখানে ড্র করাটা পসিবল। সিম্পলি জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে স্যালুট জানাতে হয় তাদের এই অতি দানবীয় ইনিংসটা খেলার জন্য, যে ইনিংসটা ইংল্যান্ড দলের যে দম্ভ, ইংল্যান্ড দলের যে অহংকার, সেটাকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে। এবং প্রথম ইনিংসে 669 আই থিঙ্ক রান করার পরে ইংল্যান্ড দল এত বেশি অহংকারী হয়ে গেছিল, এতটা আকাশে উঠছিল, তাদের সেই অহংকারকে রীতিমতো মাটিতে ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় দল, যে ইংল্যান্ড 143 ওভার বোলিং করার পরেও ভারতকে অল আউট করতে পারেনি, মাত্র 4টে উইকেট তারা নিয়েছে। এবং এই ম্যাচটা একতরফা ভারতীয় দল রীতিমতো ড্র করার দিকে এগিয়ে গেছে, ইংল্যান্ড দল কোনো রকম চ্যালেঞ্জ ছুটতে পারেনি, অথচ তারা সমস্ত কিছু ট্রাই করেছে। শর্ট বোলিং থেকে শুরু করে বলটাকে পিচের মধ্যে বারংবার ছুঁড়ে বিভিন্ন জায়গাতে রাফ তৈরি করা, বলটাকে নষ্ট করা যাতে বেশি করে স্পিন হতে পারে, এমন কিছু নেই যেটা ট্রাই করেনি। আমাদের প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন রকমভাবে স্লেজিং করা, তাদের কনসেন্ট্রেশনকে বিঘ্নিত করা, সমস্ত কিছু চেষ্টা করেছে ইংল্যান্ড, বাট তার সত্ত্বেও তারা কিন্তু ভারতীয় দলকে এখানে বাঁকাতে পারেনি। ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা এরা দুজন কিন্তু সিম্পলি নিজেদের ক্যারেক্টারটাকে এতটাই স্ট্রং বানিয়ে নিয়েছিল যে পুরো ম্যাচ জুড়ে, পুরো ইনিংস জুড়ে কোথাও তাদের তরফ থেকে এমন কোনো পরিস্থিতি আসেনি যেখানে তারা নিজেদের ধৈর্যের হয়তো সীমা পেরিয়ে গেছে, ব্যাট চালিয়ে দিয়েছে, এরকমটা কিন্তু একবারও হয়নি। লাগাতার তারা কন্টিনিউয়াসলি ফোকাস থেকেছে, এবং তাদের যেটা ডিউটি, যেটার জন্য তারা মাঠে নেমেছে, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে পালন করেছে। এবং আজকে যে মুহূর্তে জাদেজার সেঞ্চুরি করার আগে বেন স্টোকস এগিয়ে এলো হ্যান্ডশেক করার জন্য, যে আসুন ম্যাচটা শেষ করি, সে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে এলো, সেটাকে ডিনাই করে জাদেজা প্রথমে সেঞ্চুরি করলো। জাদেজা সেঞ্চুরি করার সাথে সাথে বোলিং করতে থাকা হ্যারি ব্রুক, সে চলে এলো হ্যান্ডশেক করতে, এবং তারপরেও ভারতীয় দল সেখানে ম্যাচ শেষ করেনি। অ্যান্ড ইভেন্চুয়ালি ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরির সাথে ভারতীয় দল এই ম্যাচটাকে শেষ করলো, এবং অ্যাজ আ ড্র হিসেবে এই ম্যাচটা ঘোষিত হলো। এবং ভারতীয় দলের জন্য অনেক বড় পাওনা এটাই ছিল যে ইংল্যান্ড দলকে কিভাবে 143 ওভার ভারত এখানে মাঠের মধ্যে রেখেছে, বোলিং করিয়েছে। প্রথম ইনিংসে ভারত আই থিঙ্ক 114 ওভার ব্যাটিং করেছিল, দ্বিতীয় ইনিংসে 143 ওভার ভারত এখানে ব্যাটিং করেছে। অ্যান্ড ইংল্যান্ড দলকে কাইন্ড অফ একদম ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে ভারতের এই ব্যাটিং লাইন আপ। প্রথমে কেএল রাহুল এবং শুভমান গিলের একটা বিশাল বড় আই থিঙ্ক 188 রানের পার্টনারশিপ, তারপর গিলের ওখানে সেঞ্চুরি কমপ্লিট হলো। খুব আনলাকি যেখানে সেঞ্চুরিটা কেএল রাহুলের কমপ্লিট হয়নি, আদারওয়াইজ এই ইনিংসে ভারতীয় দলের তরফ থেকে 4টে সেঞ্চুরিয়ান থাকার কথা, যদিও আমরা 3টে সেঞ্চুরিয়ান পেয়েছি, জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং শুভমান গিল, এবং কেএল রাহুল 90 রানে এখানে কিন্তু আউট হয়েছিল। এবার ওয়াশিংটন সুন্দরের লাইফের এটা প্রথম টেস্ট সেঞ্চুরি, জাদেজার এটা 5th টেস্ট সেঞ্চুরি। তো ওভারঅল ভারতীয় দলের এই পারফরমেন্সটা নিশ্চিতভাবে ইংল্যান্ড দলকে একটা খুব বড় জবাব, কারণ হচ্ছে প্রথম ইনিংসে আমাদের রীতিমতো একটা হিউমিলিয়েশন হয়েছিল যে আমরা তাদেরকে আউট করতে পারছিলাম না। তার কারণটা কি? তার কারণটা অবশ্যই কন্ডিশনটা ব্যাটিংয়ের জন্য অনেকটা ফেভারেবল ছিল, এবং ইনিংস শেষে জো রুট বলেওছিলেন যে কন্ডিশন ফেভারেবল ছিল ব্যাটিংয়ের জন্য, আমি শুধু সুযোগ পেয়েছি, আমি সুযোগটা কাজে লাগিয়েছি। যদিও অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছিলেন যে কন্ডিশন ব্যাটিংয়ের জন্য এতটাও ভালো নয়, ভারতীয় দল এখানে পারবে না, বাট আমি আপনাদের বারংবার বলেছিলাম যে কন্ডিশনটা ব্যাটিংয়ের জন্য কিন্তু অনেকটাই ফেভারেবল, এবং এই মাঠে এই মুহূর্তে ভারত যদি ম্যাচটা ড্র করে খুব একটা অবাক করা বিষয় নয়। তবে পিচ 5th ডেতে শুরুতে কেমন থাকবে সেটা দেখার মতো বিষয়, এবং আমরা দেখেছি যে আজকেও পিচটা মোটামুটিভাবে একটা ডেড পিচ ছিল,
খুব একটা হেল্প ছিল না বোলারদের জন্য, এবং তার কারণে ইংল্যান্ড সমস্ত কিছু ট্রাই করেছে, ভারতীয় দল সব কিছুর এগেনস্টে ফাইট করেছে। ইভেন কিছু সুযোগ ডেফিনেটলি ভারত এখানে পেয়েছিল, কিছু ক্যাচেস মিস হয়েছে, বাট স্টিল ভারতীয় দল এখানে ফাইট করেছে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। জাদেজা যে ফাইটটা করেছে, ওয়াশিংটন সুন্দর যে ফাইটটা করেছে, তার আগে শুভমান গিল, কে রাহুল, এরা যে টাইপের ফাইটটা করেছে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে ভারতীয় দলের এটা একটা অন্যতম স্মরণীয় টেস্ট ম্যাচ হয়ে থাকবে, যেখানে এতটা ডমিনেটিংলি 100+ রানের লিড পর্যন্ত ভারত দিয়েছে। এবং এই ম্যাচটাতে ভারতের যে ড্র করাটা পসিবল হলো, অল আউট হলো না, তার প্রধান কারণ সেটা হচ্ছে ভারত এই ম্যাচটাতে কখনো ড্র করার চেষ্টাই করেনি। একটা টিম যদি ড্র করার চেষ্টা করে, তার জন্য কি হয়, সমস্ত বল তারা কিন্তু ব্লক করে। একটা প্লেয়ার 200 বলে 35 রানের ইনিংস খেলবে যদি আপনি একদম ম্যাচ ড্র করার চেষ্টা করেন, কিন্তু ভারত এখানে ড্র করার চেষ্টাই করেনি। ভারত দেখেছে হ্যাঁ আমাদেরকে খুব ধীরে সুস্থে এবং দেখে শুনে খেলতে হবে, এবং সেই মতো কিন্তু স্কোর করেছে ভারত, 400+ স্কোর করে দিয়েছে। কিন্তু ভারত যদি শুধু ডট করার জন্য যেত, ভারত কিন্তু অল আউট হয়ে যেত। যেহেতু স্কোর বোর্ডটা কন্টিনিউয়াস চলতে থেকেছে, ভারত একটা লিডও বানাতে পেরেছে, দ্যাট ইজ দ্য রিজন এই ম্যাচটা কিন্তু আজকে আমরা ড্র করতে পেরেছি। আদারওয়াইজ এই ম্যাচটাতে হতে পারে আমরা ড্র করতে পারতাম না। ডেফিনেটলি এখানে আজকে মডার্ন যুগের যে সমস্ত প্লেয়ার রয়েছে, তাদেরকে নিয়েও আমাদের এটা বলতে হয় যে তাদের যে মেন্টালিটি, সেটা কিন্তু একটু অন্যরকম, এবং তার কারণেই তারা আজকে ড্র করতে যায়নি। তারা খুব নর্মাল ক্রিকেট খেলেছে, বলের মেরিটে খেলেছে, এবং দ্যাট ইজ দ্য রিজন ম্যাচটা এখানে কিন্তু আমরা ড্র করতে পেরেছি। আদারওয়াইজ ম্যাচটা কিন্তু আমরা হারতে পারতাম যদি শুধু ব্লক করার দিকে যেতাম, যেটা অতীতে অনেকবার হয়েছে। বাট খুব ইম্পর্টেন্টলি এই ম্যাচ থেকে ভারতের যেটা টেকঅ্যাওয়ে রয়েছে, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং, যেটা আমরা বিগত ম্যাচগুলোতেও দেখেছিলাম। বাট একটাই বিষয় রয়েছে ওয়াশিংটন সুন্দরের, যে হি টেক্স এ লট অফ টাইম, অনেকটা সময় লাগছে ওয়াশিংটন সুন্দরের স্কোর করার জন্য, এবং সেটার ক্ষেত্রে যে পজিশনে সে ব্যাটিং করছে ওই 7-8 নম্বরে, ওই জায়গাতে এত বল খেলার মতো অপরচুনিটি কিন্তু পাবে না। তার কারণ হচ্ছে অপোজিট এন্ডে বোলাররা চলে আসবে, আর বোলাররা কিন্তু একজন একজন করে আউট হতে থাকবে। তো ওয়াশিংটন সুন্দরের ইনিংসে কখনোই রান থাকবে না, যেটা আমরা বিগত ইনিংসগুলোতেও দেখছিলাম যে কীভাবে ওয়াশিংটন 80-90-100টা বল খেলে নিচ্ছে, কিন্তু রান করছে 20-25-30। তো সেই জায়গাতে বিপক্ষ এন্ডে ভালো ব্যাটসম্যান থাকাটা জরুরি। তো ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং পজিশনটা নিয়ে আবারও আই থিঙ্ক এখানে ভাবনা চিন্তার দরকার রয়েছে। বাট ওভারঅল এই ম্যাচ থেকে আমাদের অবশ্যই অনেক দিক দিয়ে পজিটিভ রয়েছে ভারতীয় দলের। সবার প্রথম আমাদের ক্যাপ্টেন যেভাবে দায়িত্ব নিয়ে ম্যাচটাকে তৈরি করেছে, 0 রানে 2টো উইকেট পড়ার পরে সেখান থেকে কিভাবে ম্যাচটাকে তৈরি করেছে শুভমান গিল এবং কেএল রাহুল, এটা একটা খুবই পজিটিভ বিষয়। দ্বিতীয় পজিটিভ বিষয় হচ্ছে যে এখানে রবীন্দ্র জাদেজার ব্যাটিং। 2019 ওয়ার্ল্ড কাপের সময় সঞ্জয় মাঞ্জরেকর বলেছিলেন যে রবীন্দ্র জাদেজা হচ্ছে বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার। বিটস অ্যান্ড পিসেস মানে হচ্ছে যে এই ক্রিকেটার মধ্যে কিছু জিনিস আছে, অর্থাৎ একটু ব্যাটিং করে, একটু বোলিং করে, কিন্তু কোনোটাই ভালো করে না। ব্যাটিংটাও যে খুব ভালো করে তা নয়, বোলিংটাও খুব ভালো করে তা নয়, সব কিছুই একটু আধটু করে, এই টাইপের একটা মন্তব্য করেছিলেন। এবং আজকে কমেন্ট্রি চলাকালীন সঞ্জয় মাঞ্জরেকর বললেন রবীন্দ্র জাদেজাকে অ্যাজ আ প্রপার ব্যাটসম্যান হিসেবে এবার আমাদের ঘোষণা করে দেওয়া উচিত। সো দ্যাট রিয়েলি টেলস ইউ যে এই প্লেয়ারটার গ্রোথটা কোথা থেকে কোথা পর্যন্ত হয়েছে। 2011 আই থিঙ্ক সেই বছর ছিল যে বছর রবীন্দ্র জাদেজা আইপিএলে কোনো দল পায়নি, এবং সেখান থেকে উঠে এসে ভারতীয় দলের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স। তো অবশ্যই রবীন্দ্র জাদেজার কেরিয়ারের গ্রাফটাও কিন্তু অসাধারণ থেকেছে। পাশাপাশি শুভমান গিলের এই সিরিজের এটা কিন্তু 4 নম্বর সেঞ্চুরি ছিল, এবং 4 নম্বর সেঞ্চুরি করে বেশ কিছু রেকর্ড সে তৈরি করেছে, যেটা আমি ফেসবুকে পোস্টও করেছিলাম। প্রথম কোনো ক্যাপ্টেন ডেবিউ সিরিজে 4টে সেঞ্চুরি করেছে, এবং ভারতীয় ব্যাটসম্যানদের তালিকাতেও কিন্তু মোটামুটি একটা র্যাঙ্কে সে নাম লিখিয়েছে যে একটা সিরিজে 4টে সেঞ্চুরি করেছে। তো ওভারঅল শুভমান গিলের যে গ্রোথ অ্যাজ আ ক্রিকেটার হিসেবে, সেটাও কিন্তু অসাধারণ। তো সব মিলিয়ে ভারতীয় দলের জন্য এই ম্যাচটা সব দিক দিয়ে বেনিফিশিয়াল। অবশ্যই একটা জয় আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু যেহেতু ইংল্যান্ড দল গত ইনিংসে একটা বড় টোটাল করে দেয়, তো এখানে ম্যাচে আমাদের জেতাটা কাইন্ড অফ ইম্পসিবল ছিল। তো দ্যাট ইজ দ্য রিজন এই ম্যাচটা আমাদেরকে ড্র করতেই হতো। অ্যান্ড আই থিঙ্ক এই ড্রটাও কিন্তু ভারত অ্যাজ আ পজিটিভ নোটে নেবে। তার কারণ হচ্ছে পরবর্তী ম্যাচে যদি ভারত জিততে পারে, তাহলে এই সিরিজটা কিন্তু 2-2 হয়ে যাবে। এবার পরের ম্যাচটার সবথেকে বড় সমস্যা হচ্ছে যে পরের ম্যাচটাও কিন্তু এমন একটা ভেনিউতে যেখানে
অনেক রান হয় এবং সেখানেও বড় বড় স্কোর হবে এবং বড় বড় স্কোর হলে ম্যাচ আবারও ড্র হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। তো কাইন্ড অফ আমরা বলতে পারি যে ভারতীয় দল হয়তো এই সিরিজে 2-1 ব্যবধানে ফিনিশ করবে। তার কারণ হচ্ছে পরের ম্যাচে ভারতীয় দলের বোলিং লাইন আপে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে, যেটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। পরের ম্যাচের প্লেইং 11 নিয়ে আমরা ডিসকাস করব, যেখানে জসপ্রীত বুমরা খুব সম্ভবত এই ম্যাচে নেই। সিরাজ এত ম্যাচ খেলেছে, তাকে এবার বিশ্রাম দেওয়ার দরকার আছে, কিন্তু বুমরা না খেললে সিরাজকেও যদি সাইডে রাখা হয় আই ডোন্ট থিঙ্ক এতটা সাহস বিসিসিআই দেখাবে। আকাশদীপ কতটা ফিট হয়েছে, আকাশদীপ সিং খেলতে পারার মতো অবস্থায় রয়েছে কিনা, নাকি প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে আনসুল কম্বোজকে আবারও খেলানো হবে। স্পিন ডিপার্টমেন্টে ওয়াশিংটন সুন্দর যেটা করে দেখালো, তাকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে এখানে খেলানো, এত বড় সাহস কি বিসিসিআই দেখাতে পারবে? এই সমস্ত প্রশ্ন রয়েছে। যদিও পরবর্তী ম্যাচ যেখানে হতে চলেছে সেই ওভালে কিন্তু স্পিনারদের অনেকটাই সাপোর্ট রয়েছে এবং শেন ওয়ান তার যে বল অফ দ্য সেঞ্চুরি ছিল সেটাও কিন্তু এই ওভালের ময়দানেই এসেছিল। তো এখানে কিন্তু স্পিনারদের যথেষ্ট হেল্প থাকে এবং দেয়ার ইজ চান্সেস যে কুলদীপ যাদবকে পরের ম্যাচে খেলানো হতে পারে। ওভারঅল এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, যেখানে ভারতীয় দলের পরবর্তী ম্যাচের প্লেইং 11 নিয়ে কথা হবে। যদি এখন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।